আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-এর যে প্রথম কেমিস্ট্রি সলভ আছে সেটা আমরা করব ফার্স্টে। এখানে আমরা এমসিকিউ, এসএকিউ আর অর্গানিক গুলোকে সলভ করব। তো পেজ 4 থেকে 8 নম্বরের যেগুলো আছে ফার্স্ট আমরা কি সলভ করব, এমসিকিউ। তো দেখে নিই প্রথমে এমসিকিউ কি আছে। সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে Cl- আয়নের বিন্যাস হলো দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক, উভয়ই না কোনোটিই নয়। তো সোডিয়াম ক্লোরাইড মানে NaCl। NaCl কেমন? রক সল্ট লাইক স্ট্রাকচার। রক সল্ট লাইক স্ট্রাকচারে কি হয়, যে সিসিপি গঠনটা থাকে, মানে সিসিপির মেন যে স্ট্রাকচারটা সেটা কে তৈরি করে? Cl- আয়ন তৈরি করে। আর যে সোডিয়াম সেটা অক্টাহেড্রাল ভয়েডে থাকে। যেহেতু সিসিপি মানে এফসিসি, তার ইউনিট সেল হয়, তাই এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এখানে এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ হয়ে যাবে। এখানে গ্লাসের Cl- আয়নের বিন্যাস হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। নেক্সট, হাইড্রোজেনের হাইড্রো অ্যাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা? হ্যালোজেনের হাইড্রো অ্যাসিডগুলির মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা হবে? যেটা সহজেই H+ আয়নকে ছাড়তে পারবে। তো সহজে যেহেতু H এর মধ্যে বন্ড ডিস্টেন্স অনেক বেশি, তার জন্য এদের বন্ডটা উইক হয়, আর উইকের জন্য কি হবে, খুব সহজেই H+ আয়ন বেরিয়ে যাবে। তার ফলে হচ্ছে HI হচ্ছে এখানকার মধ্যে সবথেকে তীব্রতম অ্যাসিড। তারপরে নিচের আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ধর্ম সবচেয়ে বেশি? পরাচুম্বকীয় ধর্ম নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে আনপেয়ার্ড ইলেকট্রন কার কত আছে। যার যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন তার ম্যাগনেটিক মোমেন্ট তত বেশি হবে, তার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারটাও কি হবে, ততটাই বেশি হবে। যেমন √n × n+2 বোর ম্যাগনেটন। ইউনিট আমাদেরকে এইভাবে বের করে দেখাতে হবে না, জাস্ট যার বেশি আনপেয়ার্ড ইলেকট্রন সেই হবে তার প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে। যেহেতু এখানে কপার কি আছে, 2+ হিসাবে আছে, তাহলে কপার 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? কপার 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3d9। 3d9 মানে ডিতে যেহেতু আমাদের 5টা ঘর থাকে, 5টা ঘরের মধ্যে 4টে কি থাকে, ফুলফিল থাকে, আর একটা কি থাকে, সিঙ্গেল থাকবে। তাহলে এখানে 9টা হয়ে যাচ্ছে। তার মানে এটা আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো হচ্ছে? একটা আনপেয়ার্ড ইলেকট্রন। FeH2O6 3+, মানে এখানে Fe3+। Fe3+ মানে হচ্ছে 3d5 4s0। এটা হচ্ছে Fe3+। তার মানে যেহেতু 5টাই আছে, তাই এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। এইভাবে Zn এর যদি দেখি, Zn এর একটাও হবে না, কারণ এখানে কি আছে, Zn2+ আয়ন আছে। আর Zn2+ যদি থাকে, Zn2+ এর আর সবকটা যেহেতু জল উইকফিল্ড লিগ্যান্ড, কোনোটাই পেয়ার আপ করতে পারবে না, সেই জন্য এটা সহজে হয়ে যাচ্ছে। তাহলে Zn2+ মানে কত? 3d10 4s2। তার 3d10 মানে হচ্ছে 10টাই ফুলফিল, মানে 0 আনপেয়ার্ড ইলেকট্রন। আর একটা কি আছে, ক্রোমিয়াম H2O6 3+। তাহলে এখানে কি আছে, ক্রোমিয়ামের যেহেতু আছে, তাই ক্রোমিয়াম 3+ মানে কত? ক্রোমিয়াম 3+ মানে অ্যাকচুয়ালি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3d5 4s1। যেহেতু এখান থেকে 3টে বেরিয়ে গেছে, তাই 3d3 হবে। এখান থেকে দুটো দিক থেকে একটা 3টে, তার মানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। এবার আমরা দেখতে পাচ্ছি কি সব থেকে আনপেয়ার্ড ইলেকট্রন FeH2 এর বেশি, তাই এখানে কি হবে, ইলেকট্রন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে FeH2O6। 4 নম্বর কোশ্চেন আছে কি, 1 মোল Cr2O7 2 কে কিসে পরিণত করতে হবে? Cr+3 তে পরিণত করতে হবে। প্রয়োজনীয় আধান কত? প্রথম কথা, Cr এখানে কিসে থাকে? +6 এ থাকে। +6 থেকে +3 মানে কটা? 3টে ইলেকট্রন প্রয়োজন। কিন্তু যেহেতু এটার 1 মোল বলেছে, তাই এখানে কটা Cr আছে? দুটো, তাই এটাকে আগে ব্যালেন্স করতে হবে আমাদেরকে। তাই এখানে যদি 2 দিয়ে গুণ করি, ইলেকট্রনের সংখ্যাও কিন্তু আমাদের দ্বিগুণ হয়ে যায়। তাইলে টোটাল কটা হচ্ছে? 6টা ইলেকট্রন। আর একটা ইলেকট্রন মানে আমরা যদি জানি 1 ফ্যারাডে, তাহলে এখানে 6টা ইলেকট্রন মানে 6 × 96500 ফ্যারাডে হবে, এখানকার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অপশন সি। তারপরে কি, কলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখায় কেন? টিন্ডাল এফেক্ট হচ্ছে অন্ধকার ঘরে যে আমরা একটা আলো ফেলার ফলে যে আলোর বিচ্ছুরণ হয়, তার ফলে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায়। তার মানে কি হচ্ছে, অ্যান্সার কি হবে এখানে? আলোর বিচ্ছুরণ ঘটে বলেই টিন্ডাল এফেক্ট গুলো দেখায়। 6 নম্বর কোশ্চেনটা কি আছে, K3 Fe যৌগে Fe এর সংকরায়ন স্তর কি? প্রথম কথা, K3 Fe এর যে জারণ স্তর সেটা কত? K3 Fe এর জারণ স্তর হচ্ছে +3, x ধরে আমরা বের করি। তাহলে Fe+3 মানে কত? Fe+3 মানে একটু আগে আমরা করলাম 3d5। এবার 3d5 এ Cn যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই কি করবে, ইলেকট্রনকে পেয়ার আপ করে দেবে। তাহলে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, মানে এই দুটো এসে কি হবে, এইদিকে পেয়ার আপ করবে। ফলে কি হচ্ছে, যে 3d ইনার ডি অরবিটাল সেটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে দুটো ডি ব্যবহার হবে, তার মানে D2sp3 হবে। এখানে s একটা, কারণ 6টা যেহেতু আছে, এখানকার দুটো s এ একটা আর p তে 3টে, তার মানে কি হচ্ছে D2sp3 হাইব্রিডাইজেশন। একটা কথা মনে রাখতে হবে, যদি লিগ্যান্ড 6টা থাকে,
তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সই হবে। অক্টাহেড্রাল কমপ্লেক্সের কি হবে, হয় অক্টাহেড্রাল কমপ্লেক্স আমরা কি জানি sp3d2, না হলে হচ্ছে d2sp3। তাহলে যে কোনো একটা হবে। ইনার ডি অরবিটাল ব্যবহার হলে d2sp3 আর আউটার ডি অরবিটাল ব্যবহার হলে কি হয় sp3d2। তাই এখানে অ্যান্সার কি হয়ে যাবে d2sp3। 6টার অ্যান্সার হবে আমাদের d2sp3। নেক্সট, নিচের কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হবে না। মিথাইল ব্রোমাইড উৎপন্ন হতে গেলে আগে বিক্রিয়াগুলোকে কি কি দেওয়া আছে দেখে নি। ফার্স্টে আছে মিথানলের সঙ্গে HBr, তাহলে মিথানলের সঙ্গে যদি OH আছে প্লাস HBr। আচ্ছা, HBr থেকে মিথানলের যেহেতু OH ভালো লিভিং গ্রুপ না, সে যদি জল হতে পারে কোনোভাবে তাহলে সেটা ভালো লিভিং গ্রুপ হয়ে যাবে। তাই OH ফার্স্টে H নিয়ে কি হবে CH3 OH2 প্লাস হয়ে যাবে, মানে এবার ওয়াটার হয়েছে যেহেতু তাই ভালো লিভিং গ্রুপ। আর এখান থেকে ব্রোমিন আছে, ব্রোমিনটা কি করবে মাইনাস গিয়ে অ্যাটাক করবে আর এটা বেরিয়ে চলে যাবে, তার ফলে কি হচ্ছে CH3Br, তার মানে এটা তো হচ্ছে মিথাইল ব্রোমাইড। নেক্সট যেটা আছে CH3OHBr2, এইটার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে ব্রোমিন দুই দিকে মানে ব্রোমিনই আছে, এখানে OH ভালো লিভিং গ্রুপ না হয় এটা কিন্তু বেরোতে পারবে না, তাই এখানে তো হবে না। আর সিএরটা মনে রাখতে হবে, PBr3 দিলে ব্রোমিন হয়, আর PCl3 দিলে Cl হবে, SOCl2 দিলে Cl হবে, এইভাবে মনে রাখতে হবে এটা। আর তারপরেরটা কি আছে CH3COOAg আর ব্রোমিন Br2 যদি হয় তার মানে এটা হান্সডিকার বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়া কি হয় আমরা জানি RBr তৈরি হয়, আর এখানে কি আছে CH3 যেহেতু তাই CH3Br তৈরি হচ্ছে, তার মানে এখানেও মিথাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। তাহলে কোথায় হচ্ছে না, একমাত্র যেটা আমরা বি অপশন দেখছি সেখানে কিন্তু মিথাইল ব্রোমাইড কিন্তু এখানে উৎপন্ন হতে পারছে না। তাই এখানকার অপশন কি হয়ে যাবে CH3OH প্লাস ব্রোমিন Br2। নেক্সট কোশ্চেন আছে, নিচের কোনটি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে সাদা আদক্ষেপ দেয় না। সাদা আদক্ষেপ দিতে গেলে ব্রোমিন বিক্রিয়া করতে হবে ওটার সঙ্গে। ব্রোমিন যদি ফেনলের সঙ্গে বিক্রিয়া জানি আমরা 3 মোল এখানে ব্রোমিন হয় ফেনলের সঙ্গে, তাহলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল এখানে তৈরি হতে পারে। এখানে যদি আমরা Br2 দিই, H2O দিয়ে দিই, তাহলে এখানে 3টে লাগে। 3টে কি হয়ে যায়, এখানে একটা OH, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন প্যারা পজিশন একটা ব্রোমিন, আর এখানে একটা ব্রোমিন হয়। তাহলে এটা তো বিক্রিয়া করছে, তার মানে এটা সাদা আদক্ষেপ হবে। মানে যে ফেনল তৈরি করতে পারবে সেই কিন্তু Br2H2 এর সঙ্গে বিক্রিয়া করতে পারবে। যেহেতু বেনজাইল অ্যালকোহলের ক্ষেত্রে H যদি বেরিয়ে যায়, বেনজাইল জলের থেকে যদি H বেরিয়ে যায় তাহলে এখানে মাইনাস হবে, এ কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করে না। আর রেজোনেন্সে অংশগ্রহণ না করায় এখানে রিং এর যে ইলেকট্রনগুলো আছে পাই ইলেকট্রন, সেটাও কিন্তু ব্রোমিনের সঙ্গে আর বিক্রিয়া করবে না। তার ফলে কি হচ্ছে অপশন বি হচ্ছে এখানকার অ্যান্সার হয়ে যাবে। অপশন সি ডি দুটোতেই কিন্তু ফার্স্ট ফেনল তৈরি হবে, তারপরে সেই ফেনল Br2 এর সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে এই কমপ্লেক্সটা তৈরি করবে, তার ফলে তারা সাদা পদক্ষেপ দেবে। একমাত্র বি অপশন যেটা সেটা কিন্তু বিক্রিয়া করবে না, তাই ওখানে সাদা পদক্ষেপ দিতে পারবে না। 9 নম্বর কোশ্চেন কি আছে, 9 নম্বর কোশ্চেন আছে CH3CO CH3 মানে অ্যাসিটোন। অ্যাসিটোনে সোডিয়াম অ্যামালগাম আর জল দেওয়া হয়েছে মানে বিজারণ হয়েছে। আর যেহেতু এটা অ্যাসিটোন তাই অ্যাসিটোনের যদি বিজারণ করি তাহলে আমরা এখানে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে পারি। যদি অ্যাসিটোনের জায়গায় অ্যালডিহাইড হতো তাহলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হতো। তাহলে প্রথম এ তো এইটা, তারপরে দেওয়া আছে Al2O3 359 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখানে নিরুদন হবে জল, জলটা বেরিয়ে যাবে, ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশন হওয়া মানে এখানে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার নাম কি হচ্ছে প্রোপিন। তার মানে হচ্ছে অপশন বি, এখানে প্রোপিন আছে অপশন বি তে, তাই অপশন বি হচ্ছে এখানকার অ্যান্সার। নেক্সট, সর্বাপেক্ষা স্থায়ী ডায়োজেনিয়াম লবণ কোনটা। সর্বাপেক্ষা স্থায়ী মানে এখানে অ্যারোমেটিক অ্যামিন যেটা আছে এ অপশন এখানে পেয়ে গেছি আমরা, এইটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী হবে। এগুলোর ক্ষেত্রে কি হবে N2 গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, ফলে এগুলো কি হবে রিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যালকোহল তৈরি করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ডায়োজেনিয়াম সল্ট এখানে তৈরি করতে পারে না, তাই জন্য অ্যারোমেটিক বলতে C6H5N2 প্লাস আর X মাইনাস যেটা আছে সেটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী ডায়োজেনিয়াম লবণ হবে এখানে। তারপরে 11 নম্বরটা কি আছে, নিচের কোনটি বা কোনগুলি থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার টেফলন হবে, পলিস্টাইরিন হবে, নিওপ্রিন হবে না। তার মানে এই দুটোই আছে যেহেতু, তাই এ ও বি হচ্ছে এখানকার উভয়ই অ্যান্সার করে দিলাম। এ ও বি হচ্ছে টেফলন ও পলিস্টাইরিন হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, নিচের কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না। ডিএনএ তে কে কে থাকে AGTC অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তাহলে এখানে কি আছে থাইমিন আছে, সাইটোসিন আছে, গুয়ামিন আছে, ইউরাসিলটা না, ইউরাসিল হচ্ছে আরএনএ এর উপাদান, তাই এখানে ইউরাসিল হচ্ছে এখানকার থাকে না বলেছে যেহেতু, তাই ইউরাসিলই হবে এখানকার অ্যান্সার। তারপরে অ্যাসপিরিন হলো একটি কি, অ্যাসপিরিন অ্যান্টিবায়োটিক হবে না, অ্যান্টিসেপটিক হবে না, ট্রাঙ্কুলাইজার হবে না, অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক একটা যেহেতু, তাই এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক হিসাবে কিন্তু আচরণ করতে পারে। তারপরে কি আছে, একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যা কেবল শীতল অবস্থাতেই স্থায়ী, সেটি হলো কি অ্যাসপারটেম। এটা
মানে এটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা যায় না। অ্যাসপারটেম হচ্ছে আমরা ঠান্ডা পানীয়তে কিন্তু একমাত্র ব্যবহার করতে পারি। তাই কৃত্রিম কৃত্রিম মিষ্টিকারক পদার্থ এখানে অ্যাসপারটেম হয়ে যাবে। তো আমাদের 14 টা এমসিকিউ এখানে আমরা শেষ করলাম। এরপরে আমরা যাব এসএকিউ তে। ১ নম্বর যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোতে যাব, তারপরে আমরা অর্গানিকটা স্টার্ট করব। এরপরে হচ্ছে কি ২ নম্বরের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো এসএকিউ। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে কি এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কি? এসআই পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক হচ্ছে সিমেন মিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -1। আরো যদি মনে না থাকে তাহলে ফর্মুলা বসিয়ে করে ফেলতে পারবো। ল্যামডা এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে কাপ্পা, কাপ্পা মানে কি 1/r ইনটু L/A ইনটু 1000 বাই মোলারিটি। মোলারিটি মানে কি? মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে এখানে যদি আমি মোল রেখে দিই আর এখানে লিটার মানে কি ভলিউম, লিটারকে আবার আমরা মিটার কিউব বাই 1000 দিয়ে করতে পারি মিটার কিউব, আর নিচে 1000 যদি দিয়ে দিই আমি, তাহলে এক কথায় ডেসিমিটার কিউব হয়। সেখান থেকে আমরা মিটার কিউব করে নিলাম, হাজার হাজার কেটে গেল। আর এর একক কি ওহম ইনভার্স, মানে 1/r এর একক। এল এর একক হচ্ছে যদি মিটার হয়, এটা যদি মিটার স্কয়ার হয়, আর এটা কি মিটার কিউব। তাহলে মিটারের সঙ্গে একটা মিটার কাটলো, এই মিটারের সঙ্গে এখানকার একটা মিটার কাটলো, 2 থাকলো। তাহলে এখানে আর মোলটা নিচে থেকে গেল, তাহলে মোলটাকে কি করে দেবো মোল টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকেও কিন্তু হয়ে গেল ওহম ইনভার্স মিটার স্কয়ার মোল টু দি পাওয়ার -1। এই ওহম ইনভার্সকেই সিমেন বলা হয়ে থাকে, যেটা এস এম স্কয়ার মোল টু দি পাওয়ার -1। এইভাবেও কিন্তু আমরা বের করে নিতে পারি, যেমন ভাবে আমরা ফিজিক্সের বেশিরভাগ ইউনিটগুলোকে বের করে থাকি ফর্মুলা থেকে, সেই রকম ভাবে আমরা কিন্তু এটা বের করে নিতে পারি। তারপরে কি আছে কোন দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্কটি লেখো। এই তো আগেরটাই আমি লিখে দিলাম। তাহলে আপেক্ষিক পরিবাহিতার মোলার পরিবাহিতার মধ্যে মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ইনটু 1000 বাই মোলারিটি। এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ও মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। এখানে সম্পর্ক লেখার সময় ল্যামডা এম কে কি বলে, কাপ্পাকে কি বলে, এম কে কি বলে, সব কিন্তু লিখে দিতে হবে। ল্যামডা এম হচ্ছে দ্রবণের মোলার পরিবাহিতা, কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর এম হচ্ছে মোলারিটি। এইভাবে কিন্তু সবকিছুই লিখে দিতে হবে। নেক্সট কি আছে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.04 বলতে কি বুঝি আমরা। তো হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0. এটা যারা সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে তারাই কিন্তু এখান থেকে পুরোটাই লিখে দিতে পারবে। তাহলে এটা কি আমি যদি লিখে দিই তাহলে কি হবে 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে, 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের একটা পরিবর্তন হয়, যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিহত করার জন্য, বর্ণের কি পরিবর্তন হয় লাল থেকে নীলে যায়, এখানে লিখে দিতে পারি আমরা লাল থেকে নীলে যায়। এই বর্ণটাকে প্রতিহত করার জন্য তবে তা প্রতিহত করার জন্য মিনিমাম কি দরকার, ন্যূনতম 0.04 mg মিলিগ্রাম হিমোগ্লোবিনের প্রয়োজন। এটা হচ্ছে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.04 এর তাৎপর্য। তারপরে কি আছে +2 জারণ স্তর দেখায় এমন দুটি ল্যান্থানাইড মৌলের নাম উল্লেখ করো। +2 জারণ স্তর দেখায় কে, +2 জারণ স্তর দেখায় ইউরোপিয়াম +2 দেখায়, ইটারবিয়াম দেখায়, ওয়াইবি +2 দেখায়, সামারিয়াম দেখায়। তাহলে এটার কত, এটার 60 আর এটার 60 না, এটা 63 আর এটা হচ্ছে 70। তাহলে অ্যাটমিক নাম্বার এগুলো 63 আর হচ্ছে 70, এরা দুজনা কিন্তু +2 জারণ স্তর দেখাতে পারে। সিরিয়াম +4 দেখায়, যদি +4 দেখাতো বলতো তাহলে হচ্ছে সিই লিখে দিতাম। নেক্সট কোশ্চেন Mn2+ আয়নকে পারম্যাঙ্গানেটে জারিত করতে পারে এমন দুটি যৌগের নাম লেখো। এমন দুটি যৌগ হচ্ছে H2S2O8 আর একটা লিখতে পারি আমরা PbO2। এরা Mn2+ আয়নকে পারম্যাঙ্গানেটে জারিত করতে পারে। নেক্সট কি টিংচার অফ আয়োডিন কি, টিংচার অফ আয়োডিন হচ্ছে অ্যালকোহল জল মিশ্রিত দ্রাবকে আয়োডিনের 2-3% দ্রবণকে টিংচার আয়োডিন বলা হয়। তার মানে লিখে নি অ্যালকোহল জল মিশ্রিত দ্রাবকে আয়োডিনের 2-3% দ্রবণকে টিংচার আয়োডিন বলে।
আচ্ছা, এরপরে আমরা শুরু করব অর্গানিক গুলো। তো অর্গানিকের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কোথা থেকে আছে? 4 এর এফ থেকে আছে। 4 এর এফ এ কি আছে? অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে অ্যালকোহল থেকে প্রস্তুত করব, মানে ROH থেকে প্রস্তুত করব, কি করব? RCl। তাহলে কি বলেছে? PCl5 এর চেয়ে SOCl2 ব্যবহার করা অধিক সুবিধাজনক কেন? SOCl2 যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে যে পদার্থ দুটো সাইড প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয়, একটা হচ্ছে SO2 আর একটা হচ্ছে HCl। দুটোই কিরকম পদার্থ? গ্যাসীয় পদার্থ হয়, সহজে মিশ্রণ থেকে কিন্তু পৃথক করা যায়। তাই আমরা কি করব? PCl5 এর চেয়ে SOCl2 ব্যবহার করা অধিক সুবিধাজনক বলে মনে হয়। মানে উৎপন্ন পদার্থ দুটি গ্যাসীয় হওয়ায় তাদেরকে সেপারেশন করা সুবিধাজনক, মানে আলাদা করা সুবিধাজনক বলে এটা বেশি উপযোগী SOCl2 টা। তারপরে নেক্সট কোশ্চেন, পরিবর্তন করো CH3CH2COOH থেকে, মানে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথাইল ব্রোমাইড। তার মানে হচ্ছে এখানে প্রথম দিয়ামো কি দেবো? PCl5 দিতে পারি। PCl5 দিলে কি হবে? CH3CH2COCl, এটা একটা হতে পারে। এরপরে যদি আমরা NH3 অ্যাড করি তাহলে এখানে হবে CH3 অ্যামাইড যৌগ তৈরি হয়ে যাবে, CH3CH2CO NH2 হবে। তাকে যদি Br2KOH দিয়ে দিই, Br2KOH, তাহলে হবে CH3CH2 NH2। এখানে কি চলে গেল? এখানে চলে গেল আমাদের অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিনে যদি আমরা NaNO2HCl দিয়ে দিই, তাহলে আমাদের তৈরি হবে CH3CH2OH, অ্যালকোহল উৎপন্ন হবে। বাস অ্যালকোহল যদি আমরা পেয়ে যাই, এখানে যদি আমরা PBr3 দিয়ে দিই, PBr3, তাহলে কিন্তু আমরা CH3CH2Br পেয়ে যাব। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে? বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করো। ফার্স্টে C2H5Br এর সঙ্গে AgCN দিলে NC হয়, C2H5NC। আর এইটাতে KCN দিলে CN হবে, C2H5CN। নেক্সট কোশ্চেন কি আছে? বেনজিন বলয় থেকে কিভাবে Cl মূলক অপসারণ করবে? মানে এক কথায় আছে কি, ক্লোরোবেনজিন থেকে আমাদেরকে ক্লোরিনকে সরাতে হবে। ক্লোরিনকে যদি সরাই তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু সরাতে পারবো না। ক্লোরিন যেহেতু এখানে লোন পেয়ার আছে ও প্লাস আর এফেক্ট অংশগ্রহণ করবে, তার ফলে কি হবে? এই কার্বন ক্লোরিন বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে কিন্তু সহজে সরবে না। তাহলে আমরা এটাকে একভাবে সরাতে পারি, হয় NaOH এর সঙ্গে 350 ডিগ্রি সেন্টিগ্রেড হিট আর 300 ATM যদি প্রেসার দিই তাহলে ক্লোরিন সরে যাবে, কিন্তু এখানে ONA তৈরি হয়ে যাবে। এখন ওরা কি বলতে চেয়েছে? যদি Cl থেকে সরাই, এখানে বেনজিন আনাটা বেটার হবে। তাহলে এই পদ্ধতিতে না গিয়ে আমরা কি করতে পারি? গ্রিগনার রিয়েজেন্টটাকে তৈরি করি। তাহলে Mg ইথার যদি দিই, ফার্স্টে Mg ইথার দিলে এখানে হবে MgCl। আচ্ছা, দেন কি হবে? এখানে যদি আমরা জল দিয়ে দিই তাহলে কিন্তু এখানে সরাসরি বেনজিন তৈরি হয়ে যাবে। ক্লোরিনটা কিন্তু সরে গেল। উপরেরটা করবো না, আমরা নিচেরটা করবো, মানে ক্লোরোবেনজিন থেকে ক্লোরিনটাকে সরিয়ে জাস্ট বেনজিন করে দিলাম। এটা গ্রিগনার রিয়েজেন্টের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এখানে মানে প্রথমে গ্রিগনার রিয়েজেন্ট তৈরি করি, তারপরে জল দিলেই এখানে কিন্তু বেনজিন হয়ে যাবে এবং ক্লোরিন কিন্তু সহজে অপসারিত হয়ে যাবে। নর্মালি কিন্তু ক্লোরিন অপসারিত হওয়া খুবই কঠিন। নেক্সট, ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে অধিক পরিমাণ Cl2 গ্যাস চালনা করলে কি যৌগ উৎপন্ন হয়? তাহলে যদি আমরা টলুইন দিয়ে দিই, এখানে CH3, এটার নাম হচ্ছে টলুইন। এখানে কি দিতে হবে? Cl2 গ্যাস এক্সেস দিয়েছে, অধিক পরিমাণে যেহেতু দিয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেনকে অপসারিত করবে আর এখানে কি করবে? একটা করে ক্লোরিন যুক্ত করবে, CCl3 তৈরি করবে আর এটা বেনজিন রিং থেকে যাবে। আচ্ছা, এটার নাম চেয়েছে, আবার সংকেত চেয়েছে। এটার নাম হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। সংকেতটা তো লিখেই দিলাম। তারপরে কি আছে? 3 নম্বর, এটা AB কে শনাক্ত করো। CH3MgBr গ্রিগনার রিয়েজেন্ট, ভাঙলে কি হয়? CH3 MgBr প্লাস। শুষ্ক বরফ মানে কি? কার্বন ডাই অক্সাইড, সাজিয়ে লিখলাম আমি। তাহলে এখানে হবে CH3 এখানে অ্যাটাক করবে, তাহলে এখানে কি হবে? CH3C ডবল বন্ড O মাইনাস হয়, H2 দিয়েছে তাই OH। এটা হচ্ছে A প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। বি প্রোডাক্টকে কি বলেছে? সোডা লাইম দিয়েছে। সোডা লাইম মানে কি? NaOH প্লাস CaO, তার সঙ্গে হিট দিয়েছে। সোডা লাইম হিট দিলে
ডিকার্বক্সিলেশন হয়, অর্থাৎ Na2CO3 এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এখানে একটা ফার্স্টে ONA হবে, দিয়ে বেরিয়ে যাবে এটা, দিয়ে এখানে কি তৈরি হবে, মিথেন তৈরি করবে এখানে CH4। তার মানে এটা হচ্ছে আমাদের বি প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন, ক্রোমিক অ্যাসিড দ্বারা ফেনলের জারণ ঘটালে মূলত কোন যৌগ উৎপন্ন হয়? তো ক্রোমিক অ্যাসিড দ্বারা ফেনল, ফেনল মানে হচ্ছে OH, তার জারণ ঘটাবো H2Cr2O7, তাহলে বেনজোকুইনন কিন্তু এখানে উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে এরকম ডবল বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে এই এই যৌগটা উৎপন্ন হচ্ছে। নেক্সট 2 নম্বর বলেছে কি, জি এর 2 নম্বর, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফেনল ও বেনজাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো ফেনল আর বেনজাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য ফেনলের জন্য আমরা একটাই ব্যবহার করে থাকি, সেটা কি FeCl3। FeCl3 যদি ব্যবহার করি এখানে, তাহলে একটা বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হবে। আমি লিখে দিচ্ছি জিনিসটা, FeO বেঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এটা, এটা থাকবে 6টা, ওপরে 3 মাইনাস, মানে এখানে Cl3 আছে, Cl3 দিয়ে দিলাম। এটা হচ্ছে বেগুনি বর্ণের দ্রবণ, বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন করবে, বেগুনি বর্ণের। কিন্তু যদি আমরা বেনজাইল অ্যালকোহল যেটা দিব সেটার সঙ্গে যদি আমরা বিক্রিয়া করাই CH2OH, তাহলে এইটা কিন্তু রিঅ্যাকশন করতে পারবে না FeCl3 এর সঙ্গে, অর্থাৎ বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হবে না। তাহলে লিখে দিতে হবে ওটা, বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন হবে না, উৎপন্ন হবে না। আচ্ছা, পার্থক্যগুলো যখন লিখবো তখন আমরা একদিকে লিখবো ফেনল, এদিকে লিখলাম ফেনল, আর এদিকে লিখবো বেনজাইল অ্যালকোহল লিখলাম। বেনজাইল অ্যালকোহল লেখার পর ফার্স্টে আমরা রিঅ্যাকশনটাকে লিখে নেব কথায়, তারপরে রিঅ্যাকশনটা দিয়ে দেবো, এদিকেও তাই, কথায় ফার্স্টে লিখে নেব, দিয়ে রিঅ্যাকশনটা দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরোপুরি যে নাম্বারটা সেটাই কিন্তু পাওয়া যাবে। শুধু রিঅ্যাকশন না লিখে আমি এইভাবে লিখলে বেশি ভালো হয়। নেক্সট কোশ্চেন, এ এবং বি যৌগকে শনাক্ত করো। ফার্স্টে কি নিয়েছে, ডায়াজোমিথেন নিয়েছে, CH2N2 ইথার। আচ্ছা, ফার্স্টে কি আছে, O মাইনাস, এখানেও একটা OH, মানে দুটোই OH আছে। যেহেতু এখান থেকে যদি আমি H কে ফার্স্ট বার করি তাহলে এটা O মাইনাস হবে, আর এখান থেকে যদি বার করি তাহলে এটা O মাইনাস হবে, কোনটাই আগে যুক্ত হবে? যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়, তাই এইটা কিন্তু স্থায়ী যৌগ তৈরি করতে পারে, তাই সহজে এটা H প্লাস হিসেবে বেরিয়ে যাবে। আর প্রথম যে CH এটা যুক্ত হবে CH3 হিসাবে, মেকানিজম আছে এটার, ফার্স্ট আমি লিখে দিচ্ছি এটা CHOH, আমার রাইমেটিনের সলভে এটা কিন্তু দেখানো আছে মেকানিজম দিয়ে। আচ্ছা, এখানে OCH3, এটা কিন্তু ফার্স্ট হবে এ যৌগ, তারপরে আবার কিন্তু ওটা সরবে, দিয়ে এখানে CH2ONH CH3 কিন্তু এখানেও তৈরি হবে। তাহলে এখানে তৈরি হচ্ছে কি, এখানে হচ্ছে CH2OCH3 হচ্ছে, আর এখানেও কি হয়ে যাচ্ছে OCH3, এটা হচ্ছে বি যৌগ। তার মানে দুই জায়গাতেই CH3 যুক্ত হচ্ছে। তো প্রথমে কোনটা যুক্ত হচ্ছে, প্রথমে যুক্ত হচ্ছে O এর সঙ্গে, সেটা যেহেতু এখানে স্টেবল একটা অক্সিজেনের যে নেগেটিভ চার্জ সেটা ডিলোকালাইজড হতে পারে, তাই জন্য এটা স্টেবল যৌগ তৈরি করছে, তাই এটা ফার্স্টে যুক্ত হচ্ছে। নেক্সট, প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণে কোন যৌগ উৎপন্ন হয়? তো NO2 কে যদি আমি প্রশম মাধ্যমে দিই তাহলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে NHOH, NHOH, আর এখানে হচ্ছে ফিনাইল, ফিনাইল হাইড্রক্সিলামিন যেটাকে বলে। আর যে রিএজেন্টটা দিতে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মুলিকেন বার্কার টেস্ট, যেটা সেটাই। তাহলে জিঙ্ক চূর্ণ দিতে হয়, তার সঙ্গে NH4Cl দিতে হয়, তার সঙ্গে 50% ইথানল দিতে হয়, আর একটু হিট, বাস। এটা হচ্ছে প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। তো যেহেতু প্রশম মাধ্যমে এসছে আমি একসঙ্গে সবকিছুই করে দিচ্ছি। যদি আম্লিক আসে তাহলে SnHCl যদি দিয়ে দিই তাহলে এখানে কিন্তু অ্যানিলিন উৎপন্ন হয়ে যাবে, এখানে অ্যানিলিন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, এটা হচ্ছে নিউট্রাল মিডিয়াম, এটা অ্যাসিডিক মিডিয়াম। আর একটা হচ্ছে বেসিক মিডিয়ামে যদি দিই তাহলে জিঙ্ক ডাস্ট আর মিথানলীয় NaOH, তাহলে CH3OH প্লাস NaOH। আচ্ছা, এখানে দুটো অ্যাজোবেনজিন তৈরি হয়ে যায়, মানে দুটো গ্রুপ যুক্ত হয়ে যায় পরপর, দিয়ে এটা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে বেসিক মিডিয়ামে। তাহলে আমরা তিনটেই করে রাখলাম, কখন কোনটা দিবে তার ঠিক নাই, পরের সেটে থাকতেও পারে। প্রশম মাধ্যমের সঙ্গে অ্যাসিডিক আর বেসিক মিডিয়াম আমি দিয়ে দিলাম, তিনটেই একসঙ্গে দেখে রাখবে তোমাদের, তাহলে মানে টপিকটা ক্লিয়ার, গোটাটা কভার হয়ে যাবে। যে একই যে কোশ্চেন আসবে পরীক্ষায় তার কোনো মানে নাই, এই টপিক সম্পর্কিত যা যা আছে সেগুলোকে পুরোটাই তোমাদেরকে ক্লিয়ার করে রাখতে হবে, যাতে যেখান থেকেই দেখ না কেন সেটাই পারা যায়। নেক্সট, রূপান্তর করো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন এক ধাপে। এটা খুবই সহজ, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন যদি এক ধাপে করতে চাই তাহলে এখানে কি হবে, CF3 COOH, এটা যদি দিয়ে দিই তাহলে এখানে হবে NO2।
এখানে তৈরি হয়ে যায় NO2। আচ্ছা, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন হয়ে গেল। তারপরে কি আছে, এক্স যৌগের নাম ও সংকেত লেখো। NH4HS হাফ রিডাকশন করবে NO2 গ্রুপের, একটাকে NH2 করবে। তাহলে যে কোনো একটা গ্রুপকে আমি NH2 করে দিলাম, আর একটাকে আমরা কি রাখলাম, একটাকে রাখলাম NO2 হিসাবে। হাফ রিডাকশন ইম্পর্টেন্ট রিএজেন্ট, এটা এটা ভালো করে দেখে রাখবে এটা। এর পরেরটা কি আছে, পেপটাইড বন্ধন বলতে কি বোঝো? পেপটাইড বন্ধন কি, যখন দুই বা ততোধিক একই রকমের হতে পারে বা ভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ধন গঠন করে তাকে বলছে পেপটাইড বন্ধন। লিখে দিই আমি, দুই বা ততোধিক ভিন্ন বা অভিন্ন অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অণুর মধ্যে পরস্পর অণুর মধ্যে পরস্পর অ্যামাইড বন্ধন গঠনের মাধ্যমে যে যৌগের সৃষ্টি হয় তাকে পেপটাইড যৌগ, আর বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলে। তাকে পেপটাইড যৌগ এবং বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলে। বন্ধনটিকে পেপটাইড বন্ধন বলে। ওকে, নেক্সট কি বলেছে, উদাহরণ দিতে বলেছে। যে কোনো একটা দিয়ে দিলাম, গ্লাইয়ালা দিয়ে দিলাম ফার্স্টে। তাহলে এদিক থেকে NH2 কিন্তু বাম দিক থেকে শুরু হবে, এটাকে N সেন্টার বলে, আর একটা C সেন্টার হয়। তাহলে এখানে হবে CH2, এখানে হবে CO NH বন্ধন, তারপরে আবার অ্যালানিনের এটা লিখে দিই CH3, আর এদিকে হচ্ছে COOH। ব্যাস, এটা গ্লাইয়ালার পেপটাইড বন্ধন, গ্লাইসিন আর অ্যালানিনের পেপটাইড বন্ধন। সবসময় বাম দিকে NH2 গ্রুপকে রাখতে হবে, এটাকে N সেন্টার বলে, আর একটা হচ্ছে C সেন্টারকে ডান দিকেই রাখতে হয়। তো এইভাবে লিখতে হয় আমাদের পেপটাইড বন্ধন। নেক্সট যে কোশ্চেনটা আছে, প্রোটিনের ডিনেচারেশন বলতে কি বোঝো? আচ্ছা, প্রোটিনের ডিনেচারেশন বলতে যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে প্রোটিনের, ত্রিমাত্রিক গঠন, তা সেটা বিনষ্ট হয় এবং কি হয় প্রাইমারি গঠনের নিয়ে চলে আসে, সেই জন্য এই ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। উদাহরণ, ওই ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দ্বারা দুধের ডিনেচারেশন ঘটে, দই উৎপন্ন হয়, এটাই উদাহরণ দিতে পারো। তাহলে বইটা ভালো করে আছে, আমি একটু লিখে দিচ্ছি। প্রোটিনের তঞ্চনের ফলে এর ত্রিমাত্রিক গঠন ও জৈবিক সক্রিয়তা বিনষ্ট হয়। গঠন ও জৈবিক সক্রিয়তা সক্রিয়তা বিনষ্ট হওয়ার ঘটনাকে প্রোটিনের ডিনেচারেশন বলে। প্রোটিনের ডিনেচারেশন বলে। নেক্সট, এটার উদাহরণটা হচ্ছে কি, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দ্বারা দুধের ডিনেচারেশন ঘটে এবং দই উৎপন্ন হয়। দুধের ডিনেচারেশন ঘটে এবং দই উৎপন্ন হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন, সেটা হচ্ছে H হবে। আর এদের অভাবে কি কি রোগ হয়? এদের অভাবে চর্মরোগ হয় আর চুল উঠে যায়। চর্মরোগ ও চুল উঠে যাওয়া। তাহলে তোমরা এর ছাড়া আরো যেসব ভিটামিন আছে, ভিটামিন A, D, E, K, B যতগুলো আছে সবগুলোর রাসায়নিক নাম মনে রাখবে, আর এদের অভাবজনিত ফলাফলগুলো মনে রাখলে ভালো হয়। নেক্সট, এবার আসছে কয়েকটা কনভার্সন আছে। নিচের বিক্রিয়াগুলিতে এ থেকে যে পর্যন্ত শনাক্ত করো কেবলমাত্র গঠন সংকেত দিতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 5-এর CH3 ও CH3 সঙ্গে C6H5CO3H। আচ্ছা, এখানে হবে একটা অক্সিজেন যুক্ত হবে, CH3 ও COCH3 করে দিলাম, তাহলেই হয়ে যাবে এটা। 2 নম্বরটা কি আছে, বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইড ডাইলিউট NaOH, কোলবে স্মিথ বিক্রিয়া, না কোলবে না, এটা ক্লেইজেন স্মিথ বিক্রিয়া, এটা সিনামালডিহাইড তৈরি হয়। সিনামালডিহাইড কিন্তু এখানে আমরা প্রস্তুত করতে পারি।
তারপরে কি আছে বায়ার ভিলিগার অক্সিডেশন, বায়ার ভিলিগার অক্সিডেশনে বেনজিন যেখানে আছে তার সঙ্গে কিন্তু ওটা যুক্ত হয়, ও সিও CH3। এই একমাত্র বায়ার ভিলিগার বিক্রিয়াতেই মাইগ্রেশন অর্ডারটা পিএইচ মাইনাস আগে হয়, তারপরে এইচ মাইনাস, তারপরে যে আর গ্রুপ গুলো থাকে CH3 আমি ধরে নিলাম এটা হয়। কিন্তু অন্যান্য যেগুলো মাইগ্রেটিং অর্ডার সেখানে এইচ মাইনাস কিন্তু আগে হয়, তারপরে পিএইচ মাইনাস হবে, তারপরে হচ্ছে CH3 যেগুলো থাকে সেগুলো হয়। এই বায়ার ভিলিগার অক্সিডেশনে এই চেঞ্জটার জন্য এখানে এই জায়গাটাই অক্সিজেনটা কিন্তু এখানে যুক্ত হচ্ছে। তারপরে আছে কি CHOর সঙ্গে 50% NaOH, গ্লাইকোজেলের সঙ্গে যদি 50% NaOH দিই, ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া কি হয়, একটা CH2OH আর একটা কি হবে COONA, এটা তৈরি হয়। তারপরেরটা কি আছে 5 নম্বর, ট্রিপল বন্ড দিয়ে আছে অ্যালকাইন, অ্যালকাইনের সঙ্গে CF3C OOH। আচ্ছা, এইটা ডাইরেক্ট কোনো কিছু করা যায় না। এখানে যদি একটা থাকতো পয়েন্ট সোডিয়ামের সঙ্গে লিকুইড অ্যামোনিয়া, তাহলে কিন্তু সুবিধা হতো। এটা CH3C তখন হয়ে যেত H ডবল বন্ড C সিঙ্গেল বন্ড, এখানে একটা H CH3 হতো যদি এটা থাকতো, কিন্তু এখানে যেহেতু নাই, তারপরে যদি ওটা দেওয়া থাকতো তাহলে এটা এরকম তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। H 2 3 4 H, এখানে একটা CH3, কিন্তু এটা যেহেতু নাই তাই এটা আমি আপাতত হচ্ছে না, এটা ডাউট থাকলো। কেউ যদি তোমরা পেরে থাকো তাহলে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এটা আমার আপাতত ডাউট থাকলো 5 নম্বরেরটা। নেক্সট CH3CHBr এর সঙ্গে COOH, ইথানলীয় KOH যদি দিই, এটা হবে ডবল বন্ড হবে, HBr বেরিয়ে যাবে, তার মানে হবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, এইটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দিয়েছে, CH3CH2ONA তার সঙ্গে CO চাপ তাপ আর একটা HCl, কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি জল দিত তাহলে কিন্তু ফর্মিক অ্যাসিড কিন্তু এখানে তৈরি হয়ে যেত, HCOOH তৈরি হয়ে যেত। এটা যদি মিডিয়াম আমি NaOH নিতাম তাহলে এখানে ONA তৈরি হতো, কিন্তু এখানে নিয়েছে CH3CH2ONA, তাহলে ওই হিসাবেই যদি আমরা করি, এটাও ডাউট থাকছে, আমি একটা করে দিচ্ছি এখানে, জানি না কতটা ঠিক হবে। CH3CH2COOH ওই হিসাবে করলাম আমি, যেহেতু HCl দেওয়া আছে। এটাও একটা ডাউট থাকছে, এটাও যদি তোমরা কেউ পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি এটাকে কারেকশন করে দেবো নেক্সট ভিডিওতে। ডাউটফুল দুটো কোশ্চেন থাকলো। আচ্ছা, নেক্সট তারপরে দেখে নি, CH3CH2NH2 সঙ্গে NaNO2HCl যদি দিই তাহলে এখানে কি তৈরি হবে, CH3, আচ্ছা যেহেতু অ্যালিফ্যাটিক অ্যামিন তাই অ্যালকোহল তৈরি হবে অবশ্যই, CH3CH2OH তৈরি হয়ে যাবে। তারপরে 9 নম্বরেরটা অক্সিডেশন, অক্সিডেশন যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল তাই কিটোনই তৈরি হবে, তাছাড়া কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিটোন তৈরি হয়ে গেল। তারপরেরটা কি আছে, CH এর সঙ্গে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl রিডাকশন হবে, আর রিডাকশন হয়ে এমন পজিশনে যাবে সেটা হচ্ছে একদম CH3 তে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এইটা একদম আমাদের কমপ্লিট হলো 10টা কনভার্সন এ থেকে যে পর্যন্ত 10টা কোশ্চেন ছিল। তো এর পরের কোশ্চেন কি আছে দেখে নি। পরের কোশ্চেন আছে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম, উদাহরণ দিতে বলেছে, সমীকরণ দিলেও হবে। আচ্ছা, বিজারণ ধর্ম মানে ফর্মিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড, একমাত্র অ্যাসিড যেটা টোলেন্স আর ফেলিং উভয় দ্রবণকেই কিন্তু বিক্রিয়া করতে পারে। কারণ কি আছে, এখানে অ্যালডিহাইড গ্রুপ কিন্তু এদিক থেকে দেখলে আছে, আর এদিক থেকে দেখলে আছে কি অ্যাসিড গ্রুপ। যেহেতু অ্যালডিহাইড গ্রুপের উপস্থিত আছে তাই জন্য এ কিন্তু টোলেন্স বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে এখানে আমি যেহেতু সমীকরণ দিয়েছে তাই টোলেন্স লিখলাম, টোলেন্সের সঙ্গে এখানে সিলভার মিরর হবে এটা, সেটা কিন্তু লিখে দিলাম। কেউ যদি ফেলিং লিখে তাহলে এখানে লাল অধক্ষেপ পড়বে, সেটা কিন্তু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে ফর্মিক অ্যাসিড এই সমীকরণটা দেব যেখানে বিজারণ হবে টোলেন্সকে এজি সিলভারে বিজারিত করবে, আর নিজে অক্সিডাইজড হয়ে যাবে, CONA টাইপের তৈরি করবে NH4+ দিয়ে। আচ্ছা, এরপরেরটা কি আছে, রূপান্তর করো ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সংকেত কি, HCOOH, আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, CH3COOH। আচ্ছা, রূপান্তর যেহেতু দিয়েছে তাই ফার্স্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে একটা কার্বন যুক্ত অ্যালকোহল তৈরি হবে যেহেতু একটা কার্বন যুক্ত অ্যাসিড আছে। এরপরে যদি আমরা PbR3 দিয়ে দিই, PbR3, তাহলে এখানে CH3Br হয়ে যাবে। তারপরে যদি আমরা KCN দিয়ে দিই, ইথানলীয় KCN অ্যালকোহলীয় বা ইথানলীয়, এটি OH দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, CH3CN হবে, এটার হাইড্রোলিসিস করবো, এটা তৈরি হয়ে যাবে CN এর হাইড্রোলিসিস, আদ্র বিশ্লেষণ করলে CH3COOH কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে ইথাইল অ্যামিন থেকে মিথানল। ইথাইল অ্যামিন মানে CH3CH2NH2, তার থেকে মিথানল মানে হচ্ছে HCHO।
কার্বন সংখ্যা কমেছে মানে H3CH2NH2 তে আমরা যদি Na2HCl দিয়ে দিই Na2 প্লাস HCl, তাহলে এখানে কি তৈরি হবে? CH3CH2OH হবে। এখানে যদি আমরা গাঢ় H2SO4 আর 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, তাহলে এখানে তৈরি হবে CH2 ডবল বন্ড CH2। এবার এখানে যদি আমরা ওজোনোলিসিস করি O3 আর হচ্ছে জিঙ্ক জল, তাহলে কিন্তু আমরা ফর্মালডিহাইড পেয়ে যাব ওজোনোলিসিস করলে। নেক্সট কোশ্চেন, এই যৌগটির নাম ও সংকেত লিখতে বলেছে। এই যৌগটি CH3 আছে, অ্যাসিটোন, এক কথায় অ্যাসিটোনের সঙ্গে গাঢ় H2SO4 দেওয়া আছে, গাঢ় H2SO4 আর হিট, তাহলে এটা যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে মেসিটিলিন। CH3, এটা CH3, এটাও CH3, যেহেতু নামও চেয়েছে তাই নাম লিখে দিলাম মেসিটিলিন। তারপরে কি আছে, শুষ্ক অ্যামোনিয়ার সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির নাম ও গঠন সংকেত লেখো। ফর্মালডিহাইড, তার সঙ্গে নিলাম অ্যামোনিয়া, তাহলে যেটা হবে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন হবে, তার মানে 1। এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা ইউরোট্রপিন বলা হয় এটাকে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, বা এটা জেনারেল নাম কি ইউরোট্রপিন। এরপরের কোশ্চেন, আচ্ছা এরপর আর কোনো কোশ্চেন নাই, তাই আমরা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তাড়াতাড়ি পেয়ে যাও। আমার কয়েকটা রাইমার্টিন সেট 3টা বাকি আছে, যদি সময় পাই ওই 3টাও আমি করিয়ে দেবো। আর এটা চলবে এখন আস্তে আস্তে যতদূর সম্ভব, অনেক কটাই সেট আছে। আগে অর্গানিকটা আর এইভাবে MCQ SAQটা শেষ করব, দেখি কতটা শেষ করা যায়। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই জুড়ে থাকো।